সবথেকে কম দামি পাস্তা কিনে নিয়ে এসে আমি লবণ দিয়ে সিদ্ধ করে খাইছি। কোনোদিন কারো কাছে বলতে চাইনি যে আমি খুব খাবারের কষ্টে আছি, পকেটে টাকার অভাব, বাবা মার কাছেও টাকা চাইতে পারি না, তাদের কাছেও বলতে পারি না। এত তুষারপাত হতো, সেই তুষারপাতের ভিতরেও একটা পাতলা জ্যাকেট পরে ইউনিভার্সিটিতে যেতাম। আমার সেই কষ্টের তীব্রতা দেখে আমার একটা ছোট ভাই, ও আমাকে একটা জ্যাকেট দিয়েছিল। কোনোদিন আমি এইসব দিনের কথা ভুলতে পারবো না। আমার একটা মাত্র প্যান্ট ছিল, প্রতিদিন ভয়তে থাকতাম হয়তো প্যান্টটা ছিঁড়ে যাবে। এই একটা প্যান্ট পরেই আমি 2.5টা বছর পার করেছি। কি যে কষ্ট ছিল সেই জীবনগুলা। টাকার অভাবে আমি স্টেশনেও ঘুমাইছি, পরে থাকতে পারলাম না। কেন যেন মনে হতো আমি সুইসাইড করাও এর থেকে শান্তি হয়। এইরকম জীবন যেন আমার যে চরম যে শত্রু তাকেও না দেয়। গল্পগুলো কিন্তু সত্য গল্প বলতে, একটা ওয়ার্ড এখানে মিথ্যা কথা না। আমার সততা, আমার সব কিছু সে দেখে মুগ্ধ হলো, কিন্তু সে টাকা দিত না, শুধু আমাকে দিয়ে কাজই করায় আনিত। সবাই মোটামুটি ভালো ফ্যামিলির, শুধু এই ছেলেটাই হচ্ছে নিম্ন ফ্যামিলি, একদম নিম্ন মধ্যবিত্ত বললে হবে না, আমি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি। এই যে গল্প বা এই যে জার্নি, এটা কোনো সহজ জার্নি না। জীবনে আপনি কতটুকু কষ্ট করেছেন যে আপনি এখনই হতাশ হয়ে যাচ্ছেন যে আপনার দিয়ে জীবনে কোনো কিছুই হবে না? আসেন একটা বাস্তব গল্প শোনাই। সময়টা হচ্ছে 2017 সাল। তখন আমি ইউক্রেনে। তখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু হয়েছে 2021 সালের শেষের দিকে এসে। তখন আমি ইউক্রেনের মারিয়াপোল স্টেট ইউনিভার্সিটির আমি স্টুডেন্ট। পকেটে টাকার অভাব, এত অভাব। আমার সাথে যে সকল স্টুডেন্টরা আছে সবার বাবারই মোটামুটি টাকা আছে, শুধু আমি ব্যতীত। হয়তো এই ভিডিও কখনো কোনোভাবে না কোনোভাবে সে সকল মানুষদের কাছেও যেতে পারে। সেই জন্য আমি সবসময় ভিডিওতে সত্যটাকে তুলে ধরার চেষ্টা করি। তাদের বাবা তো মোটামুটি টাকা আছে, সবাই তো টাকা পাঠায়, সবাই তো 3 বেলা পেট ভরেই খায়। আমার তো লজ্জায়, চক্ষু লজ্জায় বাবা মার কাছেও টাকা চাইতে পারি না, তাদের কাছেও বলতে পারি না। আমি এমনও দিন গেছে যে টানা 7 দিন সবথেকে কম দামি পাস্তা কিনে নিয়ে এসে আমি লবণ দিয়ে সিদ্ধ করে খাইছি। কিন্তু তারপরও আমি কোনোদিন কারো কাছে বলতে চাইনি যে আমি খুব খাবারের কষ্টে আছি। এত তুষারপাত হতো, সেই তুষারপাতের ভিতরেও আমি একটা পাতলা জ্যাকেট পরে ইউনিভার্সিটিতে যেতাম। বন্ধুরা সবাই আমার দিকে তাকায় থাকতো যে এই পাতলা জ্যাকেট পরে তুমি কীভাবে চলো। আমার সেই কষ্টের তীব্রতা দেখে আমার একটা ছোট ভাই, নাম হচ্ছে রায়হান, ও জার্মানিতে ছিল, এখন বর্তমান জার্মানিতে আছে। ও যুদ্ধের সময় আর কি ওরা সবাই ওইখানেই ছিল। আমি অনেক আগেই চলে এসেছি, আমার অনেক আগেই আমি সুইজারল্যান্ডে চলে আসলাম। ওরা যুদ্ধের সময় সবাই বর্ডার ক্রস করেছে, এখন বর্তমানে ও জার্মানিতে আছে। ও আমাকে একটা জ্যাকেট দিয়েছিল। পৃথিবীতে আমি যত টাকারই মানুষ হই, আমি যদি বিলিয়নিয়ারও হয়ে যাই, কোনোদিন আমি এইসব দিনের কথা ভুলতে পারবো না। জানি না আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যন্ত কোন পর্যন্ত নিয়ে যাবে। সেই জ্যাকেটটা আমি খুব যত্ন করে পরতাম। আমার একটা মাত্র প্যান্ট ছিল, প্রতিদিন ভয়তে থাকতাম হয়তো প্যান্টটা ছিঁড়ে যাবে। এই একটা প্যান্ট পরেই, পাতলা একটা জিন্সের প্যান্ট, এই পাতলা জিন্সের প্যান্ট পরে আমি 2.5টা বছর পার করেছি একটা জিন্সের প্যান্ট পরে। কি যে কষ্ট করে যে জীবন পার করতাম, কি যে কষ্ট ছিল সেই জীবনগুলা। এত কষ্ট দেখতে না পেরে ইউনিভার্সিটির ম্যাডাম আমাকে বললো, তুমি শুধু পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিতে এসো, তুমি দেখো কোথাও একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করতে পারো কিনা। একটা কাজের ব্যবস্থা হলো মারিয়াপোল থেকে 2100 কিলোমিটার দূরে উশগারদ, সেটা হচ্ছে হাঙ্গেরির বর্ডারের কাছে। সেখানে গেলাম। সেখানে যেও জীবনে এতটা তীব্র কষ্ট, এতটা কষ্ট করতে হয়েছে আমাকে, যেটা বলার মতো না। টাকার অভাবে আমি স্টেশনেও ঘুমাইছি, ট্রেন স্টেশনে। বাইরে তুষারপাত পড়তেছে ট্রেন স্টেশনে, কারণ যার কাছে গিয়েছি সকাল 9টার সময় সে দোকান খুলবে, তারপরে কাজের কথা বলবো, ইন্টারভিউ হবে, তারপর সে দয়া করে যদি একটা কাজ দেয় এবং কাজ করব, তারপরে পকেটে টাকা আসবে। পকেটে আছে মাত্র $5। এই $5 দিয়ে তো আর হোটেলে থাকা যাবে না, এই $5 নিয়ে আমি ফেরতও যেতে পারবো না। কাজ আমাকে অ্যারেঞ্জ করতেই হবে এই শহরে। যাই হোক, সেই পাকিস্তানি আহমেদ ভাই আমাকে দয়া করে একটা কাজ দিল। পৃথিবীতে যেখানেই থাকবো তার জন্য আমি দোয়া করি, সে যত খারাপ মানুষই হোক, যেটাই হোক, কিন্তু সে আমার সাথে সবসময় ভালো করেছে। এইভাবে চলতে চলতে থাকার জায়গা নেই। সে একদিন আমাকে তার পাহাড়ের উপরে একটা বাড়ি ছিল, যেখানে কেউ থাকে না, সেই পাহাড়ের উপরে কেউ থাকে না, পরিত্যক্ত একটা বাড়ি। পাকিস্তানিরা হচ্ছে, ওদের চরিত্র যত যাই বলেন, ওদের চরিত্র এত ভালো না। ওইখানে ওর বিভিন্ন ধরনের গার্লফ্রেন্ড নিয়ে ওইখানে যেয়ে থাকতো। তো ওইখানে বিয়ে করার পরে হয়তোবা বিভিন্ন দিন, হয়তোবা অনেক দিন ওই বাড়িটা পড়েছিল, 2-2.5 বছর পরিত্যক্ত বাড়ি। আমার কষ্ট দেখে সে বললো যে আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি এখানে থাকো। সেই পাহাড়ের উপরের বাড়িতে আমি 3 থেকে 4 রাত থাকার পরে থাকতে পারলাম না, কারণ আমার কাছে কেন যেন মনে হতো আমি সুইসাইড করাও এর থেকে শান্তি, হয়তোবা মরে যাওয়া এর থেকে শান্তি। কারণ এতটা পাহাড়ের উপরে, এতটা উঁচু, উঠতে গেলেই আমার আধা ঘন্টা লাগতো। আর এই রাতের বেলায় বিভিন্ন জন্তু জানোয়ার এখানে ডাকাডাকি করতো, এতটা ভয় করতো আমার, যে মনে হতো এইরকম জীবন যেন আমার যে চরম যে শত্রু তাকেও না দেয়। গল্পগুলো কিন্তু সত্য গল্প বলতেছে, একটা গল্প মিথ্যা কথা না, একটা ওয়ার্ড এখানে মিথ্যা কথা না, একটা ওয়ার্ড এখানে মিথ্যা কথা না।
সেখানে প্রায় 1.5 বছর ছিলাম। সেখান থেকে কিছু কিছু করে টাকা জমিয়েই আমি যে আমার যে লাস্ট ভিডিও পাবলিশ করেছিলাম যে সুইজারল্যান্ড আমাকে 9 বার রিফিউজ করেছে, ওইখান থেকেই আমি এই সুইজারল্যান্ডে অ্যাপ্লাই করা, প্রতি সিজনে অ্যাপ্লাই করা, ট্রাই করা, প্রতি ইয়ারে 3 বার করে ট্রাই করা। লাস্ট বছর এসে তো আমি প্রায় 5 থেকে 6 বার কি রিফিউজ, আপিল রিআপিল সব একসাথে করলাম আর কি, যেইবার আমার ভিসা হলো। তো সেখানে বসেই সব গল্প। সো ওই পাহাড়ের উপরে 3 থেকে 4 দিন থাকার পরে ভাইকে বললাম, ভাই আমার এখানে থাকা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। সে আরেকটা বাসায় আমাকে নিয়ে গেল, সেখানে যে সে আমাকে রাখলো। সেখানে আমি দীর্ঘদিন ছিলাম। পরবর্তীতে আমার কাজের, আমার সততা, আমার সব কিছু সে দেখে মুগ্ধ হলো। সে আমাকে একটা কাজ দিল কোর্টে, যে কোর্টে যে অবৈধ লোকরা ধরা পড়ে তাদের ট্রান্সলেট করার বিষয়। যেহেতু আমি মোটামুটি ইউক্রেন বলতে পারতাম এবং অন্যান্য ভাষাও আমি যেহেতু পারতাম, সেই জন্য সে দয়া করে আমাকে একটা কাজ দিল। কিন্তু সে টাকা দিত না, শুধু আমাকে দিয়ে কাজই করায় আনিত। এর বিনিময়ে সে আমাকে একটা থাকার জায়গা দিল, তারই একটা বাসা, ছোট্ট একটা রুমের বাসা, সেইখানে সে থাকার জায়গা দিল। আমি প্রতি মাসে 2000 গ্রিভনা, দ্যাট মিন্স $30 থেকে $35 পে করতাম। আর আমার বেতন ছিল $220 বা $230, বাংলাদেশি টাকায় 20-25 হাজার টাকার সমান একটা চাকরি করতাম ইউক্রেনে। এই চাকরি করেই পড়ালেখাটা চালিয়ে যেতাম এবং প্রতি সেমিস্টারে পরীক্ষার সময় আমি পরীক্ষা দিতে যেতাম। আর ম্যাম আমাকে শিট পাঠিয়ে দিত। লিডিয়া নাইডোনোভা, এই মানুষটার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই মানুষটা না হলে আমি কোনোদিনও ইউরোপ আসতে পারতাম না বা সুইজারল্যান্ডে আসতে পারতাম না। এই মানুষটাই চাইতো যে আমি যেন সরে যাই বা আমার জীবনের পরিবর্তন হোক। কারণ সে দেখতো একটা মানুষ কত কষ্ট করতে পারে। সে দেখতো এর সাথে যারা আছে সবাই মোটামুটি ভালো ফ্যামিলির, শুধু এই ছেলেটাই নিম্ন ফ্যামিলি, একদম নিম্ন মধ্যবিত্ত বললেও হবে না, আমরা মধ্যবিত্ত না, আমি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি। ম্যাম আমাকে অনেক সাপোর্ট করেছিল, সেখান থেকে তার সেই সাপোর্টের কথা আমি ভুলতে পারবো না। সো এই যে গল্প বা এই যে জার্নি, এটা কোনো সহজ জার্নি না, এর ভিতরে আরও অনেক অনেক গল্প আছে। আমি তো মাঝে মাঝে বলি ইউক্রেনের এক একটা দিন দিয়ে আমার এক একটা ভিডিও করা সম্ভব। আপনি যদি এখনও হতাশ থাকেন, এতক্ষণ ধরে এই ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, আপনার ভিতর কি একবারও কি জেদ জাগ্রত হচ্ছে না? আমার যদি পেট ভরা খাবার থাকে, আমার যদি গায়ে পোশাক থাকে, আমার মাথার উপরে যদি গার্ডিয়ানরা সাপোর্ট করার জন্য রেডি থাকে, তাহলে আমি কিভাবে ফোনে বসে বসে রিলস দেখতেছি? আমি কিভাবে ফোনে বসে বসে সময় নষ্ট করতেছি? আমার জীবনের গল্পটাকে আমি এখনও পরিবর্তন করতেছি না? এখন আপনি নিজেকেই এই প্রশ্নটা করুন।